স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন দুদক পুতুলের বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার থেকেই এটি কার্যকর হয়েছে বলেই জানানো হয়েছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের এ তথ্য জানিয়েছেন। ইমেইলে তিনি জানান, শুক্রবার থেকে সাইমা ওয়াজিদ পুতুল ছুটিতে থাকবেন এবং তার স্থানে 15 জুলাই থেকে WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিন বোহেম স্থলাভিষিক্ত হবেন। 2024 সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল। তবে তার এই নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ আছে, তার মা শেখ হাসিনা তাকে এই পদে নির্বাচিত করতে অবৈধ প্রভাব খাটিয়েছেন। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও সারা দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে বক্তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। নারায়ণগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। শুক্রবার রাত 10:30টার দিকে শহরে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মাদারীপুরের শিবচরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পার হতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দাগনভূঞা উপজেলার লোকালয়ের কিছু অংশে এখনও পানি আছে, তবে ছাগলনাইয়া ও ফেনী সদরের বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এলাকাগুলোতে খাদ্য ও সুপেয় পানির সংকটে বানভাসী মানুষের ভোগান্তি এখনও কমেনি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। নোয়াখালীতে ধীর গতিতে পানি কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দী মানুষের দুর্ভোগ। পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি নামছে ধীর গতিতে। এই পরিস্থিতিতে জেলায় 42,000 পরিবার পানিবন্দী হয়ে 2 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছে 9,116 হেক্টর জমির আউশ ধান, আমনের বীজতলা ও সবজি ক্ষেত। ভেসে গেছে মৎস্যঘের, খামার ও পুকুরের মাছ। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। মামুন, বন্যার পানি নামতে শুরুর পর দুর্গত মানুষের অবস্থা এখন কেমন দেখছেন এবং প্রশাসনের পদক্ষেপ নিয়ে কি জনসাধারণ সন্তুষ্ট? আমাদের বিস্তারিত জানাবেন। নুজহাত, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। ফুলগাজী এবং পরশুরামে বন্যার পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে এবং ছাগলনাইয়া এবং ফেনী সদরেও পানি নামছে। তবে দাগনভূঞার কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে। তো বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে এবং বৃষ্টি না থাকা এবং কারণেই এলাকার মানুষ অনেক বেশি আশাবাদী যে বন্যা পরিস্থিতি স্বাভাবিকের দিকে আস্তে আস্তে যাবে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে
নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গতদের জন্য খাদ্য পানীয় তার ব্যবস্থা করা হয়েছে। 81টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছিল। এই আশ্রয় কেন্দ্রগুলোতে 9,000 মানুষ আশ্রয় নিয়েছিল। গতকাল বিকেল পর্যন্ত প্রায় 5,000 মানুষ তারা কিন্তু বাড়িঘরে ফিরে গেছেন। বাড়িঘরে ফিরে তারা যে দৃশ্যটি দেখছেন তা দেখে আটকে উঠছেন যে তাদের জীবনের ঘরবাড়ি সহ সম্পদের যে লণ্ডভণ্ড হয়ে গেছে, এই দৃশ্যটি আসলে সত্যি করুণ এক দৃশ্যের অবতারণা করেছে। আর একটা বিষয় আপনাকে জানাবো যে বন্যায় কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ফেনীর এই জনপদ, বিশেষ করে ফুলগাজী এবং পরশুরাম। প্রায় 1,000 মাছের ঘের এবং পুকুর ভেসে গেছে। প্রায় 1,065 হেক্টর জমির আমন বীজতলা নষ্ট হয়ে গেছে এবং প্রায় 65 লাখ টাকার মতো প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বোপরি ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। যখন পানি পুরো দমে নেমে যাবে তখনই এই দপ্তরগুলো তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা জানাবে। আর একটা বিষয় হলো যে পানি উন্নয়ন বোর্ড বলছে যদি পানি নেমে যায় তখনই তারা বাঁধের যে ভাঙা অংশ আছে এই ভাঙা অংশগুলো তারা মেরামত কাজ শুরু করবে। তো ভোগান্তির কথা বললেই আমরা বলতে পারি যে মানুষের ভোগান্তি আসলে চরমে, যেহেতু দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে শুধু প্রতি বছরে কিন্তু বন্যা হয়, আর বন্যার ফলে তাদের জীবন এবং সম্পদের তারা ক্ষয়ক্ষতির শিকার হন এবং এই ক্ষয়ক্ষতি থেকে তারা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না। আর একটা বিষয় আপনাকে জানাই যে পানি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম ইতিমধ্যে ফেনী সফরে এসেছেন। তিনি আজকে ফুলগাজীর বন্যা কবলিত এলাকা তার পরিদর্শন করবেন। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আল মামুন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না, এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার যশোরে জুলাই পদযাত্রায় তিনি আরও বলেন, তারা কোনো দলের হুমকিতে ভীত নন। দলটির অন্য নেতারা বলেন, গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জুলাই পদযাত্রা কর্মসূচির 11তম দিনে শুক্রবার যশোরে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন এই রাজনৈতিক দলের নেতারা। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রায় অংশ নেন তারা। এ সময় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র সংস্কার নিশ্চিতের দাবি জানান। এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। পরবর্তী যে সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। ছাত্ররা জীবন দেয়, রক্ত দেয়, আর কিছু রাজনৈতিক দলের ফায়দা লোটে। এবারও আন্দোলন হলো, ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। এনসিপির আহ্বায়ক বলেন, একটি দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনতার ভয় দেখাচ্ছে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায় না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল, সেই মানুষেরা কত কত আন্দোলন করে দিয়েছিল। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের সুরাহার ওপর গুরুত্বারোপ করেন এই তরুণ নেতা। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ছাত্র জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কর্মজীবনের ব্যস্ততার মাঝে একসময়ের সহপাঠী ও অগ্রজ অনুজদের সান্নিধ্য পেতে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা যোগাযোগ উৎসব 2025।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেল থেকেই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ। আলোচনা সভা, সম্মাননা প্রদান সহ নানা আয়োজন ছিল অনুষ্ঠানটিতে। প্রায় 1 বছর পর সহপাঠীদের পেয়ে আড্ডা, গল্প, ছবি তোলায় ব্যস্ত সময় পার করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। যেন এক মিলন মেলায় রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে সবাইকে। গাজায় ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা থামছেই না। গত 6 সপ্তাহে ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রায় 800 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এক মুঠো খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি ও বোমাবর্ষণ করে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে করে গাজা শিশুদের এবং ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। এদিকে শুক্রবারও ইসরায়েলি হামলায় গাজায় 45 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 11 জন রাফাতে GHF পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, না ভোট সহ বড় সংস্কার, নির্বাচন কমিশনের RPO সংশোধনীর খসড়া। এদিকে রয়েছে বিএনপির চাঁদার বলি, ব্যবসায়ী সোহাগ, আদিম বর্বরতা, পাথর নিক্ষেপে হত্যা। আরেকটি শিরোনাম, নৃশংস হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি 70% মামলার তদন্তে অগ্রগতি, প্রতিবেদন দিতে 4 চ্যালেঞ্জ। ছাত্র জনতার অভ্যুত্থান, ময়নাতদন্ত প্রতিবেদন ও হাসপাতালের ছাড়পত্র না থাকা এজাহারে ভুল বর্ণনা ও ঢালাও আসামি তদন্ত জটিল করে তুলেছে। এদিকে রয়েছে শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে, নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ। নেপথ্যে চাঁদাবাজি ঘটনায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নাম এজাহারের নামে 19 এবং অজ্ঞাত 20 আসামি, গ্রেপ্তার 4 জন। প্রথম আলোর আরেকটি শিরোনাম, সাগরিকার হ্যাট্রিকে বড় জয়ে শুরু বাংলাদেশের, সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল। দৈনিক ইত্তেফাকে রয়েছে চাঁদাবাজি নিয়ে নারকীয় বিভৎসতা। আরেকটি শিরোনাম, গণিতে ভরাডুবির নেপথ্যে অদক্ষ শিক্ষক, 87 ভাগেরই গণিতে স্নাতক ডিগ্রি নেই, এসএসসির ফল বিপর্যয়ে, এই শিরোনামটি প্রকাশ পেয়েছে। আরেকটি শিরোনাম, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে, এমনটি বলেছেন মাহাথির মোহাম্মদ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।